আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি শিহাবুর রহমান, লিটারেচার এক্সপ্রেসের কো-ফাউন্ডার এবং অ্যাডমিন। আজকে আমরা ক্লাসিক ইন ট্রান্সলেশন এই কোর্স থেকে অ্যাগামেমনন এই ট্র্যাজেডিটি নিয়ে আলোচনা করব। ক্লাসিক ইন ট্রান্সলেশনের উপরে আমাদের অনেকগুলো লেকচার আছে, অর্থাৎ আপনাদের যে 5টা টেক্সট রয়েছে এই 5টা টেক্সট কিন্তু আমরা কভার করেছি। আপনারা যদি লেকচারগুলো না দেখেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে লেকচারগুলো দেখে আসবেন। আজকে আমরা অ্যাগামেমনন এই ট্র্যাজেডিটি নিয়ে আলোচনা করছি। অ্যাগামেমনন লিখেছে অ্যাসকাইলাস। আমরা জানি প্রাচীন গ্রিসের তিনজন বিখ্যাত নাট্যকার সফোক্লিস, ইউরিপিডিস এবং অ্যাসকাইলাস। এদের মধ্যে অ্যাসকাইলাস কিন্তু সবচেয়ে বেশি ফেমাস ছিল, আর তার কারণ হচ্ছে তার ট্রিলজি। সে অরেস্টিয়া নামে একটা ট্রিলজি লিখেছিলেন, যেখানে একই গল্পের ওপরে বেস করে সে মূলত 3টা আলাদা আলাদা নাটক লিখেছিলেন। অ্যাসকাইলাসকে প্রাচীন গ্রিসের ট্র্যাজেডির পিতা বলা হয়, অর্থাৎ তাকে ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি কিন্তু বলা হয়। অ্যাসকাইলাস মূলত খ্রিস্টপূর্বাব্দ 525 অথবা 524-এ জন্মগ্রহণ করে। তার জন্মের সাল এবং মৃত্যুর সাল নিয়ে কনফ্লিক্ট রয়েছে, যার কারণে আমরা 525 অথবা 524 বলবো। এবং তিনি 456 অথবা 455 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মারা যায়। এই লেকচারটা আমরা আজকে কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা কি ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, দেন ক্যারেক্টার, দেন সামারি, তারপরে আমরা থিমস নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমরা মোরাল লিসন আলোচনা করে আজকের লেকচারটা শেষ করব। তাহলে চলেন আমরা প্রথমে কি ফ্যাক্ট নিয়ে আলোচনা করি। এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির ফুল টাইটেল অ্যাগামেমনন, এটা লিখেছে অ্যাসকাইলাস। এই ট্র্যাজেডির জনরা এটা মূলত গ্রিক ট্র্যাজেডি অর মিথোলজিক্যাল ট্র্যাজেডি অথবা রিভেন্স ট্র্যাজেডি হিসেবে এটাকে আমরা চিহ্নিত করতে পারি। আমরা এই ট্র্যাজেডির সোর্স যদি দেখি, এই ট্র্যাজেডি মূলত মিথোলজির ওপরে বেস করে লেখা হয়েছে এবং ট্রয়ের যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে এটা কিন্তু লেখা হয়েছে। এটার আমরা আরও একটা সোর্স পাই, সেটা হচ্ছে হাউস অফ অ্যাট্রিউস। অর্থাৎ গ্রিক মিথোলজিতে হাউস অফ অ্যাট্রিউসের যে কাহিনী রয়েছে সেই কাহিনীর ওপরে ভিত্তি করে এই ট্রিলজিটা লেখা হয়েছিল, অর্থাৎ অরেস্টিয়া এই ট্রিলজি লেখা হয়েছিল। এখানে অ্যাগামেমনন হচ্ছে প্রথম নাটক। ওকে, এটার টোন যদি আমরা দেখি তাহলে এখানে সোলেম এবং ট্র্যাজিক টোন ব্যবহার করা হয়েছে। এবং এটার সেটিং যদি আমরা দেখি, সেটিং হচ্ছে মূলত টাইম সেটিংটা হচ্ছে ট্রয়ের যুদ্ধ সবে শেষ হয়েছে, তারপরের ঘটনা দেখানো হয়েছে। এবং প্যালেস সেটিং যদি আমরা দেখি, যে আর্গোসের যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের যে রয়্যাল প্যালেস, এখানে কিন্তু সেটিংটা দেখানো হয়েছে। এই ট্র্যাজেডির পাবলিশ ডেট খ্রিস্টপূর্বাব্দ 458। তো এটাকে ফার্স্ট পারফর্ম করা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 458-তে। আচ্ছা, এই ছিল মূলত আমাদের কি ফ্যাক্ট। এবার আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এখানে আমরা খুব বেশি ক্যারেক্টার দেখতে পাবো না, প্রধান প্রধান কয়েকটা ক্যারেক্টার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে ক্যারেক্টার সেটা হচ্ছে অ্যাগামেমনন। আমরা জানি আর্গোসের রাজা হচ্ছে অ্যাগামেমনন এবং গ্রিক সেনাবাহিনীর প্রধান ছিলেন কিন্তু অ্যাগামেমনন। অ্যাগামেমনন দীর্ঘ 10 বছর যুদ্ধ করে সে তার রাজ্য আর্গোসে কিন্তু ফিরে আসছে। ওকে, এরপরে আমরা নেক্সট যে ক্যারেক্টার সেটা হচ্ছে ক্লাইটেমনেস্টা। ক্লাইটেমনেস্টা হচ্ছে অ্যাগামেমননের ওয়াইফ এবং অ্যাগামেমননের অনুপস্থিতিতে আর্গোস রাজ্য কিন্তু সে পরিচালনা করেছে। ওকে, এই নাটকের প্রোটাগনিস্ট আমরা কিন্তু ক্লাইটেমনেস্টাকে বলতে পারি। ক্লাইটেমনেস্টার মনে একটা রাগ আছে যে তার যে মেয়ে, তার মেয়েকে অ্যাগামেমনন হত্যা করেছে এবং হত্যার প্রতিশোধ কিন্তু আমরা নাটকের শেষে দেখতে পাবো যে ক্লাইটেমনেস্টা নেবে। আচ্ছা, নেক্সট ক্যারেক্টার ক্যাসেন্ডা। ক্যাসেন্ডা হচ্ছে ট্রয়ের যে রাজা পিয়াম, এই পিয়ামের মেয়ে হচ্ছে ক্যাসেন্ডা। আমরা জানি ক্যাসেন্ডার একটা গুণ রয়েছে, সে ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ভবিষ্যৎ সে যেটা দেখে সেটা কিন্তু কেউ বিশ্বাস করে না। এটার পিছনে একটা মিথোলজিক্যাল গল্প রয়েছে। আর মিথোলজির উপরে আমাদের একটা বই রয়েছে, আপনারা যদি বইটা কালেক্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বইটি কালেক্ট করবেন। যত মিথোলজিক্যাল গল্প রয়েছে, ট্রাম রয়েছে, আমাদের এই বইতে কিন্তু কভার করা হয়েছে। ওকে, আচ্ছা, ক্যাসেন্ডাকে দেবতা অ্যাপোলো পছন্দ করেছিল, অর্থাৎ দেবতা অ্যাপোলো ক্যাসেন্ডার প্রেমে পড়েছিল। কিন্তু দুঃখের বিষয় ক্যাসেন্ডা তার প্রপোজালটা রিজেক্ট করে দেয়, যার কারণে অ্যাপোলো কিন্তু খুবই রাগান্বিত হয়ে যায় এবং তাকে একটা অভিশাপ দেয়। সেই অভিশাপটা হচ্ছে ক্যাসেন্ডা ভবিষ্যৎ দেখতে পারবে, কিন্তু তার ভবিষ্যৎ দেখাটা কেউ বিশ্বাস করবে না, অর্থাৎ সে যেটা বলবে কেউ সেটা বিশ্বাস করবে না। তো এটা হচ্ছে দুঃখের বিষয়। নেক্সট ক্যারেক্টার অ্যাজিস্থাস। অ্যাজিস্থাস মূলত অ্যাগামেমননের চাচাতো ভাই এবং ক্লাইটেমনেস্টার অবৈধ প্রেমিক। অর্থাৎ রাজা অ্যাগামেমনন যখন রাজপ্রাসাদে থাকবে না, অর্থাৎ যুদ্ধে থাকবে, তখন এই অ্যাজিস্থাসের সাথে ক্লাইটেমনেস্টা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে এবং ক্লাইটেমনেস্টার সাথে যুক্তি করে
অ্যাগামেমননকে কিন্তু হত্যা করবে। এই হচ্ছে অ্যাজিস্থাস। ওকে, নেক্সট ক্যারেক্টার কোরাস। কোরাস হচ্ছে আর্গসের যে বৃদ্ধ লোকজন বা আর্গসের নাগরিক, এরা হচ্ছে কোরাসের ভূমিকা পালন করবে। আচ্ছা, এখানে আমরা আরও দুইটা ক্যারেক্টার দেখতে পাই। একটা হচ্ছে হারল্ড। হারল্ড হচ্ছে মূলত মেসেঞ্জার, অর্থাৎ ট্রয়ের যে পরাজয় ঘটেছে সেই খবরটা কিন্তু ক্লাইটেমনেস্টার কাছে পৌঁছে দিবে। আর নেক্সট আরও একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওয়াচম্যান। ওয়াচম্যানরা প্রহরীর ভূমিকা পালন করবে, অর্থাৎ ক্লাইটেমনেস্টা তাদেরকে সেট করেছে, অর্থাৎ পাহাড়ের ওপর তাদেরকে থাকতে বলেছে, যাতে ট্রয়ের যখন পরাজয় হবে তখন যাতে সেই নিউজটা, সেই খবরটা ক্লাইটেমনেস্টার কাছে পৌঁছাতে পারে। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। এবার আমরা সামারি নিয়ে আলোচনা করব। তো সামারি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি, ব্যাকগ্রাউন্ড মাস্ট। তো ব্যাকগ্রাউন্ডে যে ঘটনা, অর্থাৎ আমরা জানি যে ট্রয় এবং গ্রিকের মধ্যে একটা মহাযুদ্ধ হয়েছিল। যুদ্ধের ডিউরেশন ছিল 10 বছর। যুদ্ধটা কেন বেঁধেছিল আমরা জানি। ট্রয়ের যে রাজপুত্র প্যারিস, সে কী করেছিল, হেলেনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এবং গ্রিক থেকে হেলেনকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ট্রয় নিয়ে গেছিল। তো যখন গ্রিক থেকে ট্রয় নিয়ে গেল হেলেনকে, তারা ভাবলো তাদের সম্মানটাকে ট্রয়ের মানুষজন নিয়ে চলে গেছে, যার কারণে তাদের সম্মানটাকে উদ্ধার করতে হবে, যার কারণে তারা ট্রয়ে কিন্তু যুদ্ধের জন্য গিয়েছিল এবং ট্রয়ের দীর্ঘ 10 বছর যুদ্ধ হয়। যুদ্ধ শেষে গ্রিকরা জয়লাভ করে এবং ট্রয়ের কিন্তু পরাজয় ঘটে। সেই যুদ্ধের শেষে অ্যাগামেমনন তার যে রাজপ্রাসাদ আর্গস, সে আর্গসে কিন্তু ফিরে আসছে। এটা হচ্ছে বিষয়। এবং এই নাটকের মূল যে বিষয় সেটা হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ কেমন, এখানে হেরিডিটারি গিল্টটা খুবই প্রভাব ফেলে, অর্থাৎ বংশীয় যে অপরাধ, একজন দোষ করেছে এবং তার দোষে তার বংশের প্রত্যেকটা মানুষ কিন্তু শাস্তি পাচ্ছে। এখানে আমরা হাউস অফ অ্যাট্রিউসের যে কাহিনীটা, সেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। অর্থাৎ আমরা যদি মিথোলজি দেখি তাহলে ট্যান্টেলাস এবং তার পুত্র হচ্ছে পেলপস। তো এই যে এদের দুজন থেকে মূলত এই কাহিনীটা শুরু হয়েছে। তো এই যে পেলপস, তার দুজন সন্তান ছিল, একজন হচ্ছে অ্যাট্রিউস এবং আরেকজন হচ্ছে থায়েস। তো এদের মধ্যে রাজ্য নিয়ে, রাজ্যের ক্ষমতা, কে রাজা হবে এটা নিয়ে দ্বন্দ্ব বাধে। এখানে দেখেন যে অ্যাট্রিউস কী করে, এই থায়েসের যে সন্তান তাকে জবাই করে এবং জবাই করে সেই মাংস রান্না করে থায়েসকে খেতে দেয়, অর্থাৎ তার নিজের ভাইকে তার ভাস্তেকে জবি করে খেতে দিচ্ছে। তো এটার কারণে দেবতা মহল, অর্থাৎ দেবতারা খুবই অসন্তুষ্ট হয়ে পড়ে এবং এই অ্যাট্রিউসের ওপরে একটা অভিশাপ দেয় যে এই বংশে যতগুলো মানুষ আসবে একজন আরেকজনকে হত্যা করবে, আরেকজন তার প্রতিশোধ নেবে, এভাবে চলতেই থাকবে। তো সেই দোষে আমরা দেখি যে অ্যাগামেমননও কিন্তু পড়ে গেছে। কিভাবে অ্যাগামেমনন কি করেছে, তার মেয়েকে কিন্তু হত্যা করেছে। আমরা যখন সামারি আলোচনা করব তখন এই বিষয়টা কিন্তু অবশ্যই আলোচনা করব। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা এবার মূল গল্পে চলে আসি। নাটকের কাহিনী শুরু হচ্ছে, রানী ক্লাইটেমনেস্টা অধিক আগ্রহের সাথে বসে আছে। তার হাজব্যান্ড অ্যাগামেমনন যুদ্ধে গিয়েছে, দীর্ঘ 10 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু রাজ্যে ফিরেনি। এর জন্য রানী ক্লাইটেমনেস্টা ওয়াচম্যানদেরকে সেট করেছে, অর্থাৎ রানী ক্লাইটেমনেস্টা একটা কাজ করেছে। আর্গস থেকে শুরু করে ট্রয় পর্যন্ত বেশ কয়েকটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপরে, প্রতিটা পাহাড়ের উপরে একজন করে ওয়াচম্যান সেট করেছে। অর্থাৎ যখন ট্রয়ের পরাজয় ঘটবে তখন ট্রয়ের পার্শ্ববর্তী যে পাহাড়ে যে প্রহরীটা দাঁড়িয়ে আছে সে মশাল জ্বালাবে এবং তার মশালের আগুন দেখে তার পাশের যে পাহাড় আছে সেই পাহাড়ে যে ওয়াচম্যান রয়েছে সেও আগুন জ্বালাবে। এইভাবে আর্গসের সবচেয়ে নিকটে যে প্রহরীটা রয়েছে সেটা দেখে ট্রয়ের যে পরাজয় ঘটেছে এবং গ্রিকরা যে জয়লাভ করেছে সেই খবরটা কিন্তু রানী ক্লাইটেমনেস্টার কাছে দিবে। তো যাই হোক, আমরা দেখি যে ট্রয়ের নিকটবর্তী যে ওয়াচম্যান রয়েছে সে মশাল জ্বালায় এবং তারপরে এভাবে পর্যায়ক্রমে সবচেয়ে আর্গসের পাশে যে ওয়াচম্যান রয়েছে সে এসে কি করে, ক্লাইটেমনেস্টাকে খবরটা দেয় যে ট্রয়ের পরাজয় ঘটেছে, গ্রিকরা জয়লাভ করেছে। রানী ক্লাইটেমনেস্টা অনেক খুশি এবং সে কোরাসদেরকে বলছে যে ট্রয়ের পরাজয় ঘটেছে। বাট এখানে কোরাসরা কোনোভাবে বিশ্বাস করছে না যে রানী ক্লাইটেমনেস্টা এই খবরটা সে কিভাবে পেল। তো রানী এক্সপ্লেন করছে যে আসলে সে কিছু প্রহরীকে নিযুক্ত করেছে, তারা দীর্ঘ 10 বছর যাবৎ অপেক্ষায় আছে কখন ট্রয়ের পরাজয় ঘটবে এবং এই সুখবর সবার প্রথমে রানী ক্লাইটেমনেস্টার কাছে পৌঁছে দিবে। এখানে
কোরাসরা তার গল্পটা বিশ্বাস করে এবং তারা সত্যি মনে করে যে ট্রয়ের পরাজয় ঘটেছে। তারপরে কোরাসরা বলাবলি শুরু করে যে ক্যালকাসের কথা। আমরা ইলিয়ড লেকচারে ক্যালকাস সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্যালকাস হচ্ছে মূলত প্রফেট, অর্থাৎ যে ভবিষ্যৎবাণী করে, প্রফেসি করে। ক্যালকাস একটা প্রফেসি করেছিল যে ট্রয়ের পরাজয় ঘটবে এবং গ্রিকরা জয়লাভ করবে। এটা নিয়ে কোরাসরা কথা বলছে যে তারা আগেই জানে ক্যালকাস ভবিষ্যৎবাণী করেছে ট্রয়ের পরাজয় ঘটবেই। এরপরে কোরাসরা আরও একটা কাহিনী নিয়ে আলোচনা করে। সেই কাহিনী হচ্ছে অ্যাগামেমনন যখন ট্রয়ের যুদ্ধে যাচ্ছিলেন একদম প্রথম পর্যায়ে, তখন তাদের যে জাহাজের বহর সমুদ্রে যাচ্ছিল, হঠাৎ করে একদম বাতাস এবং সমুদ্রের ঢেউ দুটাই থেমে যায় এবং তাদের জাহাজগুলো সমুদ্রের মধ্যে আটকে যায়। তো এটার জন্য তারা জানতে পারে যে আর্টেমিস, অর্থাৎ যে শিকারীর দেবী, ভার্জিনিটির দেবী, এই দেবী বাতাসকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? এই যে গ্রিক যে সৈন্যরা, তাদের মধ্যে একজন হরিণ শিকার করেছে। আমরা জানি আর্টেমিস হচ্ছে শিকারের দেবী এবং এই হরিণ শিকার করে সে অহংকার করেছে। কেমন অহংকার? যে আমি যে দ্রুত হরিণটা শিকার করলাম, দেবী আর্টেমিসও এত জোরে বা এত নিখুঁতভাবে শিকার করতে পারবেন না। এটার জন্য দেবী খুবই রাগান্বিত হয়ে গেছে এবং বাতাস বন্ধ করে দিয়েছে। তো এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? এই দেবী অ্যাগামেমননকে বাধ্য করছে তার মেয়ে ইফিজিনিয়াকে আত্মদান দিতে, বলিদান দিতে। অর্থাৎ সে দাবি করেছে এখান থেকে এই যে অহংকার, এই অহংকার যদি সে ঘুচাতে চায় তাহলে তার মেয়ে ইফিজিনিয়াকে আত্মদান দিতে হবে। তো যাই হোক, অ্যাগামেমনন বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে ক্লাইটেমনেস্ট্রাকে খবর পাঠায় যে তার মেয়েকে পাঠানোর জন্য, এবং ক্লাইটেমনেস্ট্রাকে বলে যে অ্যাকিলিসের সাথে তার মেয়ের বিবাহ দিবে, যার কারণে এই ইফিজিনিয়াকে তার কাছে নিচ্ছে। বাট কাহিনী তো অন্যরকম। এদিকে অ্যাগামেমনন ইফিজিনিয়াকে কিন্তু বলিদান দিয়ে দিল। তো যাই হোক, এই যে ঘটনা, এগুলো কোরাস বলছে। কিছুক্ষণের মধ্যে একজন বার্তাবাহক হারল্ড, সে এসে রানী ক্লাইটেমনেস্ট্রাকে খবর দিচ্ছে যে গ্রিকরা জয়লাভ করেছে, ট্রয়ের পরাজয় ঘটেছে এবং অ্যাগামেমনন রাজপ্রাসাদে আসছে। তো মেসেঞ্জারকে, অর্থাৎ বার্তাবাহককে কোরাসরা জিজ্ঞাসা করলো ম্যানিলাস সম্পর্কে। ম্যানিলাস হচ্ছে হেলেনের হাজবেন্ড, ঠিক আছে? তো বার্তাবাহক যেটা বলল যে আসলে ম্যানিলাস কি হয়েছে, ম্যানিলাস সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কাহিনী তো অন্যরকম। আমরা জানি ট্রয়ের যুদ্ধে কি হয়েছে, যে ম্যানিলাসকে হত্যা করা হয়েছে বা ম্যানিলাস মারা গিয়েছে। তো যাই হোক, আমরা দেখি যে কিছুক্ষণের মধ্যেই অ্যাগামেমনন আর্গস রাজ্যে প্রবেশ করতেছে। তো এদিকে ক্লাইটেমনেস্ট্রা যেটা করছে, ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে বড় ধরনের অভ্যর্থনা দিতে চাচ্ছে। অর্থাৎ তারা যে যুদ্ধে জয়লাভ করেছে এটার জন্য তাদেরকে অভ্যর্থনা দিতে যাচ্ছে। এর জন্য ক্লাইটেমনেস্ট্রা লাল গালিচার ব্যবস্থা করেছে। তো অ্যাগামেমনন যখন রাজপ্রাসাদে প্রবেশ করছে, তখন লাল গালিচা দেখে অ্যাগামেমনন এই লাল গালিচার উপরে উঠতে চাচ্ছে না, কিন্তু ক্লাইটেমনেস্ট্রা তাকে বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে বা বিভিন্ন কথা বলে তাকে লাল গালিচার উপরে দিয়ে রাজ্যে প্রবেশ করতে বাধ্য করেছে। তো এখানে অ্যাগামেমনন যেটা ভাবছে যে আসলে লাল গালিচা এটা মানবদের জন্য নয়, মানুষের জন্য না, এটা হলো দেবীদের সম্মান, অর্থাৎ দেব দেবতারই এটা প্রাপ্য। এদিকে কোরাসরাও ভাবছে আসলে লাল গালিচার যে শুভেচ্ছা, এটা তো মানুষের জন্য না। এখানে অ্যাগামেমনন অনেক বড় অপরাধ করে ফেললো, হয়তো তার অপরাধের প্রায়শ্চিত্ত কিছুক্ষণের মধ্যেই করতে হবে। যাই হোক, এভাবে ঘটনা সামনের দিকে আগাতে থাকে। রানী ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছে। এদিকে দেখেন আরও একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হচ্ছে এই যে দীর্ঘ 10 বছর ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননের জন্য অপেক্ষা করছে, বাট অপেক্ষার ফল হিসেবে কি পাচ্ছে? অ্যাগামেমনন যখন আর্গস রাজ্যে প্রবেশ করে, সে কিন্তু একা আসেনি, সে ক্যাসেন্ডাকে নিয়ে এসেছে। একে তো তার মনে একটা বিরহ চলতেছে এবং প্রতিশোধের নেশা কিন্তু তার মনে লেগেই আছে। তারপরে তার হাজবেন্ড তার মনের মানুষের পাশে আরেকজন মহিলাকে দেখছে। আপনারা তো জানেন যে পুরুষের পাশে অন্য নারীকে দেখলে তার ওয়াইফ কখনো সেটা মেনে নিতে পারে না। তো ক্লাইটেমনেস্ট্রা এটা মেনে নিতে পারেনি। তো তার যে রাগ বা তার যে রিভেঞ্জ, সেটা আরও বহু গুণে বেড়ে গেল এবং সে অ্যাগামেমননকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেল। এদিকে বাহিরে কোরাস এবং ক্যাসেন্ডারা অপেক্ষা করছে। কোরাসরা বিভিন্নভাবে বলছে যে আসলে এই যে বাড়ি বা এই যে রাজপ্রাসাদ, এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটবে। এবং ক্যাসেন্ডা সে ভবিষ্যৎবাণী করছে, কোরাসদেরকে বলছে যে অ্যাগামেমননকে হত্যা করা হবে। এরপরে আবার সে বলছে যে এর সাথে সাথে আমাকেও হত্যা করা হবে এবং একটা মেয়ে হত্যা করবে, এবং সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা হচ্ছে
ক্লাইটেমনেসটা এটা কোরাসদেরকে বলছে। কোরাসরা হেসে উড়িয়ে দিচ্ছে, হ্যাঁ এটা কোনো হতে পারে? সে অনেক বছর পরে রাজপ্রাসাদে এসেছে, তাকে তার ওয়াইফ যে তাকে অনেক ভালোবাসে সে তাকে হত্যা করে দিবে, এটা হতে পারে না। এটা কোরাসরা কোনোভাবেই বিশ্বাস করছে না। তার যে ভবিষ্যৎবাণী সেটা হেসে উড়িয়ে দিচ্ছে। আমরা জানি যে এই ক্যাসেন্ডার ভবিষ্যৎবাণী কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করবে না, কেউ কিন্তু তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। তো কিছুক্ষণ পরে আমরা দেখি যে ক্লাইটেমনেসটা আবার বাইরে আসে এবং ক্যাসেন্ডাকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। এদিকে দেখেন অল্প সময় পরে রাজপ্রাসাদের মধ্যে থেকে অ্যাগামেমনন এবং ক্যাসেন্ডার চিৎকার ভেসে আসে এবং রাজপ্রাসাদের যে মেইন গেট, মেইন ফলক সেটা কিন্তু খুলে যায় এবং কোরাসরা দেখে অ্যাগামেমনন এবং ক্যাসেন্ডার লাশ পড়ে আছে এবং সবার সামনে ক্লাইটেমনেসটা আসে। ক্লাইটেমনেসটা এসে বলে, আমি আমার হাজব্যান্ডকে মারিনি, আমার মেয়ের যে হত্যাকারী তাকে আমি হত্যা করেছি, আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি, এই কারণে আমি অ্যাগামেমননকে হত্যা করেছি। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে দেখি অ্যাজিস্থাস সেখান থেকে বের হয়ে যাচ্ছে। অ্যাজিস্থাস হলো অ্যাগামেমননের চাচাতো ভাই। হে যে দেখেন দীর্ঘ 10 বছর যে অ্যাগামেমনন ছিল না, রানী ক্লাইটেমনেসটা কি সে একা একা ছিল? না, সে কিন্তু ঠিকঠাকই ফুর্তিবার্তা করেছে, অর্থাৎ তার প্রেমিক অ্যাজিস্থাসের সাথে কিন্তু সে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল এই দীর্ঘ 10 বছর এবং তার সাথে মিলে রাজা অ্যাগামেমননকে কিভাবে হত্যা করা যায় সেটার কিন্তু পরিকল্পনা করেছে, তাই না? অ্যাজিস্থাস বলে, আমি যে অ্যাগামেমননকে হত্যা করেছি এটা আমি কিন্তু শুধু ইফিজিনিয়ার হত্যার কারণে তাকে হত্যা করিনি, আমি আমার পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিয়েছি। কারণ কি, এই অ্যাগামেমননের যে বাবা ছিল অ্যাট্রিউস, সে কী করেছিল, এই অ্যাজিস্থাসের ভাইকে জবাই করে তার বাবাকে খেতে দিয়েছিল। এই যে একটা অপরাধ, বংশীয় অপরাধ, এই বংশীয় অপরাধের কারণে কিন্তু আমি কি করেছি, অ্যাগামেমননকে হত্যা করেছি। এদিকে দেখেন যে অ্যাগামেমননের যে হত্যা হলো, এই হত্যার পিছনেই কিন্তু এই যে হেরিডিটারি যে গিল্ট অর্থাৎ বংশীয় যে অপরাধ, এই অপরাধের কিন্তু প্রভাব রয়েছে। কারণ কি, অ্যাগামেমননও কিন্তু একটা পাপ করেছে, আর তার পাপটা কি, সে কিন্তু তার নিজের মেয়েকে হত্যা করেছে। এটা একটা অপরাধের মধ্যে পড়ে যায়, যার কারণে অ্যাগামেমননের হত্যা হয়ে গেল। এবার কোরাসরা খুবই হতাশ হয়ে পড়ে যে হয়তো ক্লাইটেমনেসটাকে অ্যাগামেমননের যে পুত্র, এই পুত্র এসে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে। এইভাবে আমরা প্রতিশোধ নেয়ার মাধ্যমে দেখতে পাই অ্যাগামেমনন এই নাটকটা কিন্তু শেষ হয়ে যায়। ওকে গাইস, এবার আমরা থিম নিয়ে আলোচনা করি। আসলে এখানে বেশ কয়েকটা থিম দেখানো হচ্ছে। সর্বপ্রথমে যে থিম সেটা হচ্ছে অহংকার। অহংকার, এখানে দেখেন যে আমরা দেখি অহংকারের কারণে কি হয়েছে, অ্যাগামেমননের মেয়েকে আত্মদান দিতে হয়েছে। অর্থাৎ তারা দেবতাদের সাথে অহংকার করেছিল। একজন স্বীকার করেছে, স্বীকার করে সে বলছে আমি যে স্বীকার করলাম, এভাবে দেবী আর্টেমিসও কিন্তু স্বীকার করতে পারবে না। অর্থাৎ অহংকারের কারণে পতন ঘটলো। তারপরে আমরা দেখি যে অ্যাগামেমননের কিন্তু অহংকার ছিল, ক্লাইটেমনেস্টারও কিন্তু অহংকার ছিল, ঠিক না? তো এইসব অহংকারের কারণে তাদের পতন ঘটতেছে। দেন আমরা যে থিমটা দেখি সেটা হচ্ছে ওয়ার, যুদ্ধ। যুদ্ধ তো মিথোলজিক্যাল যে গল্পগুলো রয়েছে আর সেগুলোতে যুদ্ধ থাকবেই। এরপরে নেক্সট যে থিমটা দেখি সেটা হচ্ছে রিভেঞ্জ। এই ট্র্যাজেডির মূল থিমই হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ। কিভাবে দেখেন, রানী ক্লাইটেমনেসটা তার মেয়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে, তার নিজের হাজব্যান্ডকে খুন করে ফেলছে। আবার অ্যাগামেমনন কি করেছে, তার নিজের মেয়েকে হত্যা করে ফেলেছে, তাই না? অ্যাজিস্থাস কি করছে, প্রতিশোধ নিচ্ছে, কারণ তার পূর্বপুরুষদেরকে অ্যাগামেমননের পূর্বপুরুষরা কি করেছে, হত্যা করেছে। যার কারণে রিভেঞ্জ কিন্তু এখানকার একটা প্রধান থিম। এরপরে নেক্সট যে থিম সেটা হচ্ছে ফেথ, ভাগ্য। আসলে অ্যাগামেমনন জানতো যে তার হত্যা হবে, তাকে হত্যা করা হবে, সে কিন্তু জানতো না। ইফিজিনিয়া কি জানতো যে তাকে মেরে ফেলা হবে? না, সে কিন্তু জানতো না। অর্থাৎ ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই কিন্তু ঘটবে। এই কারণে ভাগ্য বা ফেথ কিন্তু এখানকার একটা মেইন থিম। এরপরে নেক্সট যে থিমটা আসে সেটা হচ্ছে হেরিডিটারি গিল্ট, বংশীয় যে অপরাধ। তো এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারছি যে এই অপরাধের শাস্তি না পেয়ে কেউ কিন্তু বেঁচে থাকতে পারে না। অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আমরা অপরাধ থেকে দূরে থাকব। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। লেকচারটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে নোটিফিকেশান অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।